আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের আইন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ব্যারিস্টার সিনে। এই অনুষ্ঠানে মূলত আমরা আইন এবং আদালত বিষয়ে কথা বলে থাকি। আজকে আমাদের এই অনুষ্ঠানে কথা বলার জন্য আমন্ত্রিত হয়ে আসছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার উম্মে আইমান জেনিব বাবলি। বাবলি, থ্যাংক ইউ ফর কামিং ইন অ্যান্ড ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। বাবলি, তোমার সাথে আমরা একজন হবু ব্যারিস্টারকে রেখেছি, স্টুডেন্ট ব্যারিস্টার। সে লন্ডন ইউনিভার্সিটি পড়াশোনা করছে। তার বাদবাকি পরিচয় সে তার নিজ মুখেই শুনবো আমরা। শেফায়েত হোসেন। শেফায়েত, তোমাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ ফর কামিং। ইটস অ্যান অনার ফর মি টু বি হিয়ার। ওকে, আমরা ব্যারিস্টার বাবলিকে দিয়ে শুরু করতে চাই। ব্যারিস্টার বাবলি, তোমার একটা পার্সোনাল বিষয় জানতে চাই। স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির কথা ছিল। জি, আমার স্কুল ছিল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এখানেই আমি কলেজে পড়াশোনা করেছি, এই মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। আচ্ছা। আর তারপরে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে ডিপ্লোমা ইন ল করেছি এক্সটার্নালি। আচ্ছা। তারপরে হচ্ছে ইন্টারনালি আমি এলএলবি অনার্স করেছি ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন থেকে। ও, ইউনিভার্সিটি ইস্ট লন্ডন। তারপরে আমি বিপিপি ল স্কুল থেকে বারেট ল কমপ্লিট করেছি। রাইট, ওকে। তারপরে তোমার বিবিসি ডিক্লারেশন কথা থেকে হয়েছে কোন ইন থেকে? লিংকন সিন থেকে। লিংকন সিন থেকে। লিংকন সিনে যখন কল টু দ্য বার হয় তখন তো সবাই উইক পরে আমরা একটা পরিবেশে থাকি না? আজকে তোমাকে আমরা সেই পরিবেশে নিয়ে যেতে চাই। শেফায়েতকে আমি অনুরোধ করবো, শেফায়েত তুমি যদি ম্যাডামকে হেল্প করো সে এটা পড়ার জন্য, উইকটা পড়ার জন্য। থ্যাংক ইউ শেফায়েত। আমি এখন তোমার কাছে ফিরে যেতে চাই। তুমি কোথায় পড়াশোনা করছো? স্যার, আমি এখন কারেন্টলি আছি ইউনিভার্সিটি অফ লন্ডনের ইন্টারন্যাশনাল প্রোগ্রামস এলএলবিতে। আমি কারেন্টলি ফাইনাল ইয়ারে পড়ালেখা করছি ব্রিটিশ স্কুল অফ ল থেকে। রাইট, ওকে। তুমি যখন কোয়ালিফাইড ব্যারিস্টার হবে, আমরা যদি তোমাকে রেফার করে দিই একজন যারা আইনের আশ্রয় নিতে চায় কিন্তু ফিস দেওয়ার মতো তাদের সামর্থ্য নেই, এরকম দুজনকে তুমি হেল্প করবে কিনা? স্যার, ইনশাল্লাহ অবশ্যই আমার যদি ক্যাপাসিটির মধ্যে থাকে ইনশাল্লাহ আমি অবশ্যই আমার সবটুকু দিয়ে হেল্প করার চেষ্টা করব। তোমার ফ্যামিলিতে কেউ কি আইনজীবী আছেন? স্যার, আমার ফ্যামিলিতে আমার বড় ভাইও ছিলেন। উনি এলএলবি পাস করার পরে অ্যাপ্রেন্টিস লয়ার হিসেবে প্র্যাকটিস করতেন। আচ্ছা। পরবর্তীতে অনাকাঙ্ক্ষিতভাবে তিনি সড়ক দুর্ঘটনায় 2019 সালে ইন্তেকাল করেন। স্যার, তুমি ইনফ্লুয়েন্স হলে কিভাবে মানে ল পড়ার জন্য? স্যার, আমি ছোটবেলা থেকে একটু অ্যানালিটিক্যাল স্বভাবের ছিলাম। আচ্ছা। আর পাশাপাশি আমার বাবা মা চেয়েছিলেন তাদের একজন সন্তান আইনজীবী হবেন। সো তাদের ইচ্ছা পূরণের জন্য বলা যায় আমি এই পথে আসা। পাশাপাশি আমার যিনি বড় ভাই ছিলেন তাকে দেখেও আমি অনেকটুকু অনুপ্রাণিত হয়েছি। তোমার বাবা মা কি করেন? আমার বাবা ব্যবসা করতেন, এখন রিটায়ার্ড, আর আমার মা গৃহিণী। রাইট, তোমার বাবা মাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং সালাম এবং শ্রদ্ধা থাকলো। জি, ধন্যবাদ। আমরা এখন ব্যারিস্টার বাবলির কাছে ফিরে যেতে চাই। ব্যারিস্টার বাবলি, আমরা এখন একটু লিংকন সিন দেখে আসতে চাই, যেহেতু তুমি লিংকন সিন থেকে তোমার ব্যারিস্টার ল ডিগ্রি প্রনাউন্সমেন্ট হয়েছে। আমরা এখন লিংকন সিন আসছি। প্রিয় দর্শক, আমরা লিংকন সিন দেখে আসলাম। আমরা এখন তোমার সাথে একটি ইংল্যান্ডের একটি রিপোর্ট নিয়ে কথা বলছি। সেটা হচ্ছে টাইমস পত্রিকার রিপোর্ট, হচ্ছে ওয়েন ক্রাইম, এটা হেডলাইন ছিল হচ্ছে ক্রাইম ইজ এ কমিউনিটি অ্যাফেয়ার। এটা অর্থ হচ্ছে যখন মাইনর ক্রাইম করা হয় ইংল্যান্ডে, তখন তারা প্রিজনে পাঠানোর চেয়ে তারা প্রিফার করে কমিউনিটি ওয়ার্কের জন্য, অর্থাৎ রাস্তাঘাটে কাজ করার জন্য কিংবা কোনো কমিউনিটি হেল্পের জন্য। এরকম ডেভিড ফ্লেচার একজন জাজ ছিলেন, তিনি তার জাজের ড্রেস খুলে অনেক সময় ক্রিমিনালদের সাথে বসতেন, বসে তার বিস্তারিত ব্যাকগ্রাউন্ড জানতেন, জেনে যার যেটা প্রয়োজন সেইটা ওনাকে রেফার করতেন আর কি। এত মোস্টলি কমিউনিটি ওয়ার্ক আর কি, মানুষের জনকল্যাণমূলক কোনো কাজ করার জন্য। তো আমাদের দেশে তো ওভারক্রাউডেড হচ্ছে জেলগুলো, তো তাদের মাইনর ক্রাইমের জন্য আমাদেরকে জেলে না পাঠিয়ে তাদেরকে যদি কোনো সামাজিক কার্যে ইনভলভ করা যায় কেমন হয়? করা গেলে তো অবশ্যই ভালো হতো যদি আমাদের এরকম, আর আমাদের জনবসতি এত বেশি যেটা কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, মানে যেটা আমার ইন মাই অপিনিয়ন।
তো তবে হ্যাঁ আমরা শুরু করতে পারি কোনো একটা কিছু, শুরু করলে আস্তে আস্তে সব প্রবলেমগুলো আমরা যখন ফেস করব ওইটার রিজলভের ইস্যুও আমরা তৈরি করে ফেলতে পারবো যে কিভাবে রিজলভ করা যায়। তবে এই ধরনের কাজগুলো খুব অ্যাপ্রিশিয়েট করা উচিত আমাদেরকে। প্লাস অর্থনীতির উপর চাপ কমবে, যেমন জেলে পাঠালে এটা কষ্ট হয় না, কষ্ট হয়। আবার তাছাড়া তারা এই যে তারা কাজ করবে, কাজ করতে করতে তাদের নিজেদের মধ্যে একটা ডেভেলপমেন্ট সৃষ্টি হবে যে কিভাবে কি কাজ, আমাদের কমিউনিটি ওয়ার্কও হলো, আবার তারা কিন্তু আস্তে আস্তে তাদের ওই যে শাস্তিটা কিন্তু এইভাবেই আবার হয়ে যাচ্ছে, যে সবকিছু পানিশমেন্টটাও হয়ে যাচ্ছে, আবার সে নিজেকে নিজে শুধরে নেওয়ারও একটা সুযোগ পাচ্ছে। মানে পানিশমেন্ট দেওয়া তো মানে এই নয় যে শাস্তি দেওয়া, তাকে বাই ওয়েতে অন্য ভাবে আর কি জিনিসটা জেলের উপর একটা কমবে, চাপ কমবে, তাই না? হ্যাঁ, আর তাছাড়া জেলে দেখা যাবে যে সে যার সাথে থাকছে সে হয়তো বা অন্য একটা অফেন্সের জন্য চলে আসছে, আর একটা মাইনর অফেন্সের জন্য যে গেছে, তো এই যে সঙ্গটা, এই সঙ্গটা থেকে তো বিরত থাকা যাবে, একইভাবে ট্রিট করা হচ্ছে, যেটা আর কি আমার কাছে মনে হয় যে এই ধরনের সিস্টেমগুলো যদি বাংলাদেশে নিয়ে আসা যায় আমাদের অনেক ভালো হবে। আচ্ছা, আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের যারা দর্শক আছে তাদের কাছ থেকে আমরা ইন্টারনেট অর্থাৎ ইমেলের মাধ্যমে প্রশ্ন আহ্বান করি আর কি। তো সেই প্রশ্নগুলোর তোমাদের মতো ব্যারিস্টার তাদেরকে জিজ্ঞেস করি, উত্তর আশা করি আর কি। সেই প্রশ্ন পাঠানোর ঠিকানা হচ্ছে barristers.in25@gmail.com। প্রিয় দর্শক, আপনারা যে কেউ চাইলে সে প্রশ্ন পাঠাতে পারেন barristers.in25@gmail.com। আমরা পর্যায়ক্রমে সবারই প্রশ্ন উত্তর দিয়ে থাকি। আজকে আমরা দুটো প্রশ্ন পেয়েছি তোমার জন্য, সেই প্রশ্নগুলো করবে। আমি শেফায়েতকে আহ্বান জানাচ্ছি, ম্যাডামকে প্রশ্নগুলো করো। স্যার, আমার কাছে দুটো প্রশ্ন আছে। তার মধ্যে প্রথম প্রশ্ন করেছেন মিস্টার আব্দুল কাইয়ুম, তিনি বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রশ্ন করেছেন। তিনি বলছেন, আমি একজন কৃষক, মামলা চালানোর খরচ আমার নেই, তারপরও অনেক কষ্ট করে আমার একটি জমির মামলা চালিয়েছি। আমি জজ কোর্টে মামলাটি জিতে এসেছি। এখন অপরপক্ষ হাইকোর্টে আপিল করেছে, মামলাটি একদমই মিথ্যে, অর্থাৎ তিনি আপিলের কথা বলছেন সম্ভবত। হাইকোর্টে আমি খোঁজ নিয়ে দেখলাম এই মামলা চালাতে আমার খরচ হবে কমপক্ষে 2 লক্ষ টাকা। আমার সত্যি মামলা, এখন কি টাকার অভাবে আমি ক্ষতিগ্রস্ত হব? টাকার অভাবে ক্ষতিগ্রস্ত হবে কিনা যিনি করেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, তার এই কোশ্চেনের মাধ্যমে আমরা অনেকেই আজকে একটা জিনিস জানতে পারবো যে বাংলাদেশে কিন্তু লিগ্যাল এইড সার্ভিস আছে, যেটা 2000 সাল থেকে আমাদের গভর্নমেন্ট এনঅ্যাক্ট করেছে একটা লেজিসলেশন, যে লিগ্যাল এইড সার্ভিসেস অ্যাক্ট 2000। তো এটার এই অ্যাক্টের মানে এইমটাই ছিল হচ্ছে গিয়ে যে টু প্রোভাইড লিগ্যাল এইড যারা কিনা ইনক্যাপেবল অফ ফিনান্সিয়ালি তারা ইনসলভেন্ট, তারপরে হচ্ছে ডেস্টিনেশন। তো এই ধরনের মানুষদেরকে লিগ্যাল এইড সাপোর্ট দেওয়ার জন্য এই আইনটা করা হয়েছিল। তারপরে আবার ইভেন আমাদের সুপ্রিম কোর্টে লিগ্যাল এইড কমিটি আছে 2015 সাল থেকে, তো সেখানেও কিন্তু এই ধরনের লিগ্যাল এইড সাপোর্টগুলো দেওয়া হয় ফ্রি অফ কস্ট। এবং এখানের সিস্টেমটা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে, যে কেউ এই সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির ওইখানে গিয়ে অ্যাপ্লিকেশন করলে অ্যাপ্লিকেশনটা রিভিউ হওয়ার পরে একজন লয়ার অ্যাপয়েন্ট করে দেওয়া হয়, এবং সেটা ফ্রি অফ কস্ট। ইভেন সে যে কোনো ধরনের লিগ্যাল ওপিনিয়নও ওইখান থেকে পেতে পারেন। এছাড়াও আমাদের যে বাংলাদেশের এনজিওগুলো আছে, ব্লাস্ট আছে, তারপরে যেটা 1993 সাল থেকে কাজ করে আসছেন, তারপরে আইন ও সালিশ কেন্দ্র আছেন, তো এই ধরনের আছেন। তো আমার মনে হয় আপনারা মানে যে কোশ্চেনটা করেছেন আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন। রাইট, ব্লাস্টের যে অনারারি নির্বাহী ডাইরেক্টর ব্যারিস্টার সারা হোসেন, এজ ইউ নো, ব্যারিস্টার ডক্টর কামাল হোসেন স্যারের মেয়ে, উনি হচ্ছেন, উনি এটাকে মেইনলি দেখাশোনা করছেন। ওনার সাথেও আমার একটু কথা হয়েছিল এর আগে, প্রথম ইন্টারভিউ ওনাকে করেছিলাম। প্লাস একটা নির্দিষ্ট পরিমাণ ইনকাম যাদের আছে তাদেরকে হেল্প করে দিয়ে থাকে। ধরেন আমার কোনো নির্দিষ্ট আমাকে ফিস দিয়ে করতে হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে আমাকে হয়রানির জন্য যখন মামলা হাইকোর্টে নিয়ে আসা হচ্ছে, আমার ইট উইল কস্ট মি মানি। ইংল্যান্ডে যেমন আমরা দেখেছি যে এরকম মামলা নিয়ে আসলে পরে অন্য পক্ষের কস্ট সব দিতে হয়। আমাদের দেশে তো এরকম কি খুব একটা শোনা যায়? হ্যাঁ, এটা একদমই ফ্রি অফ কস্ট। এই যে সুপ্রিম কোর্টের যে লিগ্যাল এইড কমিটি আছে এখানে যে কাজ করছে একদম ফ্রি অফ কস্ট, তার সব ধরনের কাজ, ইভেন লিগ্যাল ওপিনিয়নও দিয়ে দেওয়া হবে, যে যদি মানে তার রিপ্রেজেন্টেশনের জন্য যা যা লাগবে সব ধরনের সাপোর্ট সে পাবে।
জাস্ট একটু গিয়ে এখানে যোগাযোগ করতে হবে। তো যারা লিগ্যাল এইড পাবে না তাদের জন্য এটা ডিফিকাল্ট হয়ে যায়, তাই না আমাদের দেশের প্রেক্ষাপটে? হ্যাঁ, তা তো একটু ডিফিকাল্ট হবে, কিন্তু না, লিগ্যাল এইড তো তারাই পাবে যারা হচ্ছে কি ফিনান্সিয়ালি ইনসলভেন্ট, রাইট। ওকে, বাংলাদেশে এটা, কিন্তু ইংল্যান্ডে কিন্তু একটু ডিফারেন্ট আছে। হ্যাঁ, একটু ডিফারেন্ট আছে, রাইট। ওকে, শিফাত তোমার সেকেন্ড কোশ্চেন করো। জি, আমার কাছে যে দ্বিতীয় প্রশ্নটি আছে সেটি করেছেন ডক্টর খলিলুল্লাহ, উনি ঢাকার বনানী থেকে প্রশ্নটি করেছেন। উনি বলছেন, আমার বাসার পাশের প্লটে একটা ডেভেলপার কোম্পানি বিল্ডিং নির্মাণ করছে। ওরা রাত 8টায় কাজ বন্ধ করে দিল, রাত 11টার পর তাদের মালামাল যেমন ইট, রড ইত্যাদির ডেলিভারি শুরু হয় এবং অত্যধিক জোরে শব্দ হয়, ঘুমাতে পারি না। তিনি সম্ভবত নিউসেন্সের কথা বলছেন। তিনি আরও বলছেন, আমার বাচ্চা আছে, ওরাও ঘুমাতে পারে না, ফলে তাদের স্কুলে যেতেও প্রবলেম হয়। তো তিনি জানতে চাচ্ছেন তিনি এখন কি করতে পারেন। জি, এই জিনিসটা হচ্ছে কি বাংলাদেশের আন্ডার ডেভেলপমেন্ট এরিয়া, মানে যেটা হচ্ছে যেই প্রবলেমটা, যে নুইসেন্স হচ্ছে গিয়ে আমরা ইংল্যান্ডে দেখেছি যে নুইসেন্সের অ্যাপ্লিকেবিলিটি কিন্তু অনেক, যেটা আমাদের বাংলাদেশে এখনও এই অ্যাপ্লিকেবিলিটির এখনও ওই পর্যন্ত হয়নি। তো এটা হচ্ছে কি নুইসেন্সের ইস্যু সে বলেছেন। তারপরও তার একটা রেমিডি আছে, যেমন সেই ইনজাংশন পিটিশন কনসার্ন কোর্টে গিয়ে ইনজাংশন পিটিশন সে দাখিল করতে পারেন, কিন্তু মানে যেই কোশ্চেনটা সে রিলেটেড করেছিলেন যে নুইসেন্স রিলেটেড কোশ্চেন, এটা বাংলাদেশে এখনও আন্ডার ডেভেলপমেন্ট এরিয়াতে আছেন। তো আমাদের টর্ট লটা আমাদের বাংলাদেশে যেমন হয়েছে কি, এটা মানে কাজ করে হচ্ছে কি কমন ল প্রিন্সিপাল এবং স্ট্যাটিউটরি ল, এই দুইটার কম্বিনেশনে কাজ করে। তো এই টর্ট ল নিয়ে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে আরেকটু ডেভেলপমেন্ট কিছু টেক্সট নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আর কি, কিছু কিছু জাজমেন্ট আনতে হবে, এইখানে আমাদের কাজ করতে হবে আর কি। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি এখনই। ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতি থেকে। আমরা এখন যাচ্ছি আমাদের স্টুডেন্ট হবু ব্যারিস্টার শেফায়েতের কাছে। শেফায়েত, তোমার ব্যক্তিগত আরো দুইটা প্রশ্ন আছে ম্যাডামের কাছে, জি, যদি একটু করে ফেলতে চাও। জি, থ্যাংক ইউ ম্যাডাম। আপনার কাছে আমি আজকে যে প্রথম প্রশ্নটি করতে চাই হচ্ছে, বাংলাদেশে যারা বিচার প্রার্থী বা সাধারণ জনগণ যারা রয়েছে, তাদের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করা হয়, তারা কিন্তু মামলা করা নিয়ে অনেক সময় সন্দিহান থাকেন, যেহেতু বাংলাদেশের লিগ্যাল রেমেডি পাওয়া একটি সময় সাপেক্ষ ব্যাপার। তারা মামলা করার আগে এই বিষয়টি আশঙ্কা করেন যে তার মামলা করলে বছর হতে বছর তার মামলাটি চালাতে হবে, কিন্তু তার লিগ্যাল রেমেডি আসলে খুব দ্রুত তিনি পাবেন না। সো সাম্প্রতিক একটি প্রতিবেদন অনুযায়ী আমি জানতে পেরেছি যে বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেমে বর্তমানে প্রায় ৪৫ লক্ষ বা তারও অধিক মামলা প্রক্রিয়াধীন আছে, অর্থাৎ আমাদের যে মামলার ব্যাকলগ তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো আপনার অপিনিয়ন অনুযায়ী কিভাবে এই বিষয়টিকে আমরা এনকাউন্টার করতে পারি, বা লিগ্যাল রেমেডিটা যারা বিচার প্রার্থী রয়েছেন তাদের কাছে ইজিলি অ্যাভেলেবল করার জন্য আমরা কি করতে পারি, অর্থাৎ ব্যাকলগ কিভাবে আমরা ওভারকাম করতে পারি? জি জি, খুবই গুড কোশ্চেন। আমার কাছে যেটা মনে হয়, আমাদের ব্যাকলগ তো হয়েছে অনেক কেস, তো এই থেকে উত্তরণের জন্য আমাদের বিভিন্ন ধরনের ট্রেনিং সিস্টেম করে কেস ম্যানেজমেন্ট সিস্টেমটা আমাদের ডেভেলপমেন্ট করা উচিত, এবং এনাবেল করা উচিত অনলাইন সিস্টেম, অনলাইন ফাইলিং যেন করা যায়, এই সিস্টেমটা অ্যাডপ্ট করা উচিত থ্রু আমাদের এই মডার্নাইজেশনের যে টেকনিকটা, সেটা আমাদের নিতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। আর হচ্ছে আমাদের অনেক কোর্ট ইনক্রিজ করতে হবে, ইভেন জাজ রিক্রুট যদি করা যায় সেক্ষেত্রে, এবং তাদেরকে প্রপার ট্রেনিং দিয়ে, এবং যারা যারা এখানে আছেন, আরেকটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট যেটা বাংলাদেশে, সেটা হচ্ছে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন। হ্যাঁ, এডিআর, এটাকে প্রমোট করা, এটাকে প্রচন্ড পরিমাণে প্রমোট করতে হবে, যাতে কোর্টে না গিয়ে আগে যেন এটার কোনো সেটেলমেন্ট হয় কিনা। প্লাস কিছু কিছু ক্ষেত্রে এটাও কি কনসিডার করা যায় যে কোর্টে যদি ফর নাথিং বোগাস কেস নিয়ে যাওয়া হয়, তাহলে তার জন্য একটা বিশেষ পেনাল্টি ব্যবস্থা, তাহলে সবাই চাইলেই নিয়ে যাবে না। জি 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 জি, এডিআর এর মাধ্যমে অনেক কিছু সলভ হয়ে যাবে। ইভেন যদি পুরোপুরি সলভ না হয়, কিছু কমবে, ডিসপিউটগুলো কিছু কমে, তারপরে কোর্ট মেইন ডিসপিউট নিয়ে কজ অফ অ্যাকশন নিয়ে কোর্টে যাবে, এই আর কি। শিফাত, সেকেন্ড কোয়েশ্চন করো। জি, আমার সেকেন্ড কোয়েশ্চনটি ছিল ফ্রেশলি গ্র্যাজুয়েটেড লয়ার যারা আছে বা শিক্ষানবিশ যারা আছে তাদের বিষয় নিয়ে। আমরা জানি যে বিষয়টি
ফ্রেশলি গ্র্যাজুয়েটেড বা শিক্ষানবিশদের পরিপূর্ণ একজন লয়ার হওয়ার আগে একটা সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট অফ টাইম, সেটা এক একজনের ক্ষেত্রে এক এক বছর হয়ে থাকে, কোনো সিনিয়র আন্ডারে বা কোনো ফার্মের আন্ডারে কাজ করতে হয়। দেখা যায় যে দুর্ভাগ্যজনক হলো বিষয়টি আমাদের মধ্যে প্রেসিডেন্টের যে শিক্ষানবিশ বা ইন্টার্ন যারা আছেন তাদেরকে যে পেমেন্ট বা রেমিউনারেশন সম্মানী দেওয়া হয় তা আসলে খুবই অপর্যাপ্ত। তো এক্ষেত্রে দেখা যায় অনেক মেধাবী শিক্ষার্থী যারা এই আইন পেশায় আসতে চান তারা তাদের প্রারম্ভিক 4-5 বছর সময় বা যে শিক্ষানবিশ প্র্যাকটিসকালীন সময় নিয়ে তারা সন্দিহান থাকেন যে ওই সময়ের ফাইন্যান্সিয়াল স্ট্রাগলটাকে তারা কিভাবে এনকাউন্টার করবেন। সো আপনার কি মনে হয় এই ট্রেন্ডটাতে একটু চেঞ্জেস আনা উচিত আমাদের সিস্টেমে? হ্যাঁ, অবশ্যই চেঞ্জেস আনা উচিত। যেটা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে জুনিয়রশিপ করা, আর আরেকটা প্রবলেম হচ্ছে যে সিনিয়রদেরকেও ডাক্তারদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য একই। এখন আমি যেটা দেখেছি, হ্যাঁ, ইভেন চার্টার অ্যাকাউন্টেন্টও, আমার হাজবেন্ড হ্যাঁ এসএসসি কমপ্লিট করে আসছেন। তো আমি সব প্রফেশনে দেখি যে ধরনের আর কি প্রফেশনাল ডিগ্রি যে কমপ্লিট করে এটার পরে প্রসিডিওরটা খুব খারাপ, মানে আমাদের দেশের কথাই বলতেছি। তো এইখানে সেক্ষেত্রে এটার প্রবলেমটা আমাদের দুই দল থেকেই সলভ করতে হবে। সিনিয়রদেরকেও এগিয়ে আসতে হবে জুনিয়রদের জন্য, এবং জুনিয়রশিপ করতে হবে প্রত্যেকটা জুনিয়রের এই মেন্টালিটি নিয়ে এগিয়ে যেতে হবে। যেমন আমাদের প্রথম সমস্যা হচ্ছে বার কাউন্সিলের পরীক্ষা হয় না প্রতি বছর। এই কারণে কিন্তু তাদের জুনিয়রশিপ যে কতদিন করবে এটা মানুষ বুঝতে পারে না, যে কতদিন আমি জুনিয়রই থাকবো। পরীক্ষাই তো হচ্ছে 2022 সালে হয়েছে, 23 সালে হয়নি, না 24 সালে। হ্যাঁ, তারপরে তো করোনার জন্য তো হলোই না। তারপরে করোনার আগে যেমন আমরাই ওটাতে সাফারার ছিলাম, যে আমাদের অনেক দিন পরে পরীক্ষা দিতে হয়েছে। ইংল্যান্ড থেকে এসেও আমরা ওয়েট করছি পরীক্ষার জন্য। তো এই ধরনের সিস্টেমটা যদি প্রতি বছর বার কাউন্সিলের পরীক্ষাটা নেওয়া যায়, তারপরে জুনিয়রদেরকেও এভাবে মানে আগে থেকেই ভেবে রাখতে হবে যে আমাকে একটা সার্টেন পিরিয়ড আমাকে জুনিয়রশিপ করতে হবে, কারণ একজন দক্ষ লয়ার হওয়ার জন্য জুনিয়রশিপ করা ছাড়া কোনো উপায় নেই। কারণ লার্নিং প্রসেসটা আমাদের যেমন বার করে আসলে কি কোর্টের প্রসেসটা আমরা শিখে আসি, কিন্তু আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে কিন্তু কোর্টের প্রসেসটা কোর্টে না যাওয়া পর্যন্ত শেখার কোনো উপায় নেই, কোর্টে গিয়ে সে শিখবে। আর আমাদেরও ধরেন আমরা বার করে আসলো, আমরা তো ইংল্যান্ডের পার্সপেক্টিভটা শিখে আসছি, বাংলাদেশে এসেও তো আমাদেরকে শিখতে হয়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখানে সিনিয়রদেরকেও জুনিয়রদেরকে আগলে রাখতে হবে, তাদেরকে অবশ্যই ইনক্রিমিনেন্টের ব্যবস্থা রাখতে হবে। তারপরে দেখা যাবে তাদেরকে মোটিভেশনাল কোনো কিছু পার্সেন্টেজ দেওয়া, যে কোনো ধরনের, মানে যাতে তারা মোটিভেটেড হয়। এবং এটাও মোটিভেশন পেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, অবশ্যই পেটা, সেটা আমি বলতে চাচ্ছি যে পার্সেন্টেজ দেওয়া যেতে পারে, যে কোনো, সেটা সামান্যই হোক। একটা কেস আসলো, সেখানে আমি যদি সিনিয়র যদি কিছু পায় সেক্ষেত্রে কিছু দেখ, তাহলে এটা একটা মোটিভেটেড হিসেবে মোটিভেশন পাবে আর কি জুনিয়ররা। তারপরে আবার আরেকটা জিনিস হচ্ছে যে জুনিয়রদেরকে মনে রাখতে হবে যে আমার কাজ শিখতে হবে, এখানে আমার কাজ শেখাটাই ইম্পর্টেন্ট, টাকাটা তখন ইম্পর্টেন্ট না। আর সিনিয়রদেরকে আবার মনে রাখতে হবে যে জুনিয়র যদি না আসে একটা সময় তো এই জায়গাটা খালি হয়ে যাবে, জুনিয়র তো ক্রিয়েট করতে হবে, আস্তে আস্তে ওনারাই তো আবার সিনিয়র হবে। গুড আনসার, গুড আনসার। শিফাত, তুমি কি তোমার ফেলো ফ্রেন্ডস উদ্দেশ্যে কিছু বলতে চাও? জি, আমি যারা এই পেশায় আসার জন্য ইচ্ছুক, আমার জুনিয়র রয়েছে, তাদেরকে বলতে চাই যে আইন পেশা আমার যতটুকু এখন পর্যন্ত উপলব্ধি হয়েছে এটি অত্যন্ত রেসপেক্টফুল, পাশাপাশি একটি ইন্টারেস্টিং সেক্টর। তো যারা জুনিয়র রয়েছে আমি তাদেরকে অনুপ্রাণিত করব যাতে এই পেশায় তারা আসতে আগ্রহী হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই পেশার কি আমি যে দৃষ্টিভঙ্গিতে দেখি আর কি, সেটা হচ্ছে ফ্রিডম আছে। তোমার কি মনে হয় যে তুমি সবচেয়ে ফ্রিডম বেশি এনজয় করতে পারছো? জি, আমার মনে হয় এটা একটা এন্টারপ্রেনারশিপ থেকে খুব ডিফারেন্ট কিছু না। একজন লয়ার যখন ইন্ডিপেন্ডেন্টলি প্র্যাকটিস করছেন, ইনিশিয়াল ইয়ার্সে হয়তো তিনি কোনো ফার্মের কাজের সাথে অব্লিগেটেড, বাট পরে যখন তিনি ইন্ডিপেন্ডেন্টলি প্র্যাকটিস করছেন, তিনি কোন কেসটার মেরিট আছে, কোন কেসটার করার মতো তার ক্যাপাসিটি আছে তিনি দেখতে পাচ্ছেন, তিনি জাজ করতে পারছেন, তারপরে ওই কেস নিয়ে তিনি আগাতে পারছেন, তিনি ইন্ডিপেন্ডেন্টলি রিসার্চ করতে পারছেন। সো আমার মনে হয় এটা খুবই ইন্ডিপেন্ডেন্ট। আমি আপনার সাথে এগ্রি করি এই বিষয় নিয়ে। ব্যারিস্টার বাবলি, জি,
তোমার কি মনে হয়? আমি মনে করি অবশ্যই আসা উচিত। সেটা অনেক মানে মেয়েদেরকে দেখেছি যে তারা এই প্রফেশনে আসতে চায় না। এটা আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে বলছি যে আমার ম্যাক্সিমাম মেয়ে ফ্রেন্ডগুলো দেখা যায় যে কর্পোরেট লাইনে বা যে কোনো ধরনের কোম্পানিতে চলে যায়। কারণ হচ্ছে ধরেন মান্থলি পেমেন্ট, স্যালারি, এই ধরনের সিস্টেম তো আছেই। তাছাড়া আমাদের এখানে ওয়ার্কিং কোনো মানে আওয়ার ফিক্সড নাই, এটা আমাদের একটা প্রবলেম। কিন্তু তারপরেও আমি মনে করি যে একটা সময় পরে কিন্তু আমি একদম স্বাধীন, আমি নিজের কাজ নিজে করতেছি, আমি যখন ছুটি দরকার তখন আমি ছুটিতে চলে যাচ্ছি। এই ফ্রিডমটা কিন্তু অন্য পেশাতে পাওয়া যাবে না। সো এইখানে লেগে থাকে আমার কাছে মনে হয় যে বেস্ট। এটা কিভাবে তুমি ম্যানেজ করো তোমার ক্ষেত্রে? আমি যদি পার্সোনালি যদি বলি যে তোমার কোর্ট হচ্ছে সুপ্রিম কোর্টে যেহেতু তুমি প্র্যাকটিস করছো 4টা পর্যন্ত তোমার কোর্ট থাকে, হ্যাঁ 4টার পরের দিনে তোমার আবার 9টা বা আপিলেট ডিভিশন হইলে 9টা অথবা হাইকোর্ট হইলে তোমার 10টা থেকে বা 10:30 থেকে তোমাকে কাজ আবার শুরু করতে হবে। তখন তুমি আবার তোমার ড্রাফটিংগুলো শেষ করে যেতে হবে। 4টার সময় শেষ করে কোর্ট শেষ করে এসে পরের দিনের জন্য তুমি কিভাবে আসলে প্রিপেয়ার হও? হ্যাঁ, ওইটা আসলে না হয়ে যায় কাজ করতে করতে, মানে তখন আমাদের মানে এটাই আমাদের অভ্যস্ততা তৈরি হয়ে যায় যে আমরা পারি। ব্যারিস্টার বাবলি ছিল আমাদের আজকের আয়োজন। শেফায়েত, তোমাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।